স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছে আমি পিঙ্কি সানোয়ার। দেখছিলেন শিরোনামগুলো। শুরুতে পাকিস্তান সংঘাতের খবর। ভারতের অপারেশন সিঁদুরের জবাবে অপারেশন বুনিয়ান উন মারসুস শুরু করেছে পাকিস্তান। এই অভিযানের অংশ হিসাবে ভোরে ভারতের একটি ক্ষেপণাস্ত্র মজুদ কেন্দ্র, কয়েকটি বিমান ঘাঁটি হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে সংঘাত বন্ধে দুই দেশকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে কাশ্মীর ইস্যুতে দুই দেশ যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে G7। ভারতের সাম্প্রতিক আক্রমণের জবাবে পাকিস্তান শনিবার ভোর থেকে পাল্টা হামলা শুরু করেছে। পাকিস্তানের নাম দিয়েছে অপারেশন বুনিয়ান উন মারসুস। তারা ভারতের S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার দাবি করেছে। এই উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাটি রাশিয়ার কাছ থেকে ভারত কিনেছে। একই সঙ্গে পাকিস্তান সাইবার হামলা করে ক্ষমতাসীন বিজেপি সহ ভারতের শীর্ষস্থানীয় ওয়েবসাইটগুলো হ্যাক করার দাবি করেছে। একই দিন পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন ও সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ দাবি করেছে ভারত তাদের 3টি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, ভারতের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই প্রতিহত করেছে পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ভারতের আক্রমণে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। হামলা শুরুর পর থেকে একের পর এক সাফল্যের দাবি করে যাচ্ছে ইসলামাবাদ। পাকিস্তানের তথ্যমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে জানান, সামরিক অভিযান অপারেশন বুনিয়ান উন মারসুস পবিত্র কোরআনের একটি শব্দ বন্ধ থেকে এই নামটি নেওয়া হয়েছে, যার অর্থ শক্তিশালী দেয়াল। ভারত পাকিস্তানের মধ্যে যত দ্রুত সম্ভব পরিস্থিতি শান্ত চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন চীন ও G7। এদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ও প্রতিবেশী রাজ্য পাঞ্জাবের অমৃতসরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে রয়টার্স। পাকিস্তানের ছোড়া বহু ড্রোন ভূপাতিতে দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। চন্দ্রা, নিউজ 24। নিউজ 24 গ্লোবাল টাইমে নিচ্ছে একটি বিরতি, ফিরছি আরো খবরের সাথে। বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি গ্লোবাল টাইমে। যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত পাকিস্তান। নিজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যাল এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশহাক দারও। সেই সঙ্গে পাকিস্তান সর্বদাই এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য প্রচেষ্টা চালিয়েছে বলেও জানান তিনি। এছাড়া দুই দেশ দ্রুতই আলোচনার টেবিলে বসবে বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এদিকে ভারতের হামলার জবাবে শনিবার স্থানীয় সময় ভোরে পাল্টা আক্রমণ শুরু করেছে পাকিস্তান। এই হামলার নাম দেওয়া হয়েছে বুনিয়ান উন মারসুস। শাহবাজ প্রশাসনের হামলার এই নামকরণ নিয়ে চলছে আন্তর্জাতিক মহলে আলোচনা। হামলা পাল্টা হামলায় উত্তপ্ত ভারত পাকিস্তান পরিস্থিতি। রাতের আঁধার নেমে আসার সঙ্গে সঙ্গে হামলার আতঙ্ক আরও বাড়তে থাকে সীমান্তবর্তী এলাকাবাসীর মাঝে। তবে এবার হামলা নয়, হামলার নামকরণ নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে আলোচনা। গণমাধ্যমের বরাতে জানা যায়, ভারতের সামরিক হামলার বদলায় শনিবার পাকিস্তান অভিযান শুরু করেছে। এই অভিযানের নাম বুনিয়ান উল মারসুস দিয়েছে শাহবাজ প্রশাসন। সামরিক অভিযানের এই নাম দেয়া হয়েছে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন থেকে। বুনিয়ান উল মারসুস শব্দের বন্ধের অর্থ গলিত সীসা দিয়ে নির্মিত অভেদ্য প্রাচীর, যার শক্তি, সংহতি ও দৃঢ়তার প্রতীক। এর নামকে ভারতের হামলার বদলায় পাকিস্তানের ঐক্যবদ্ধ ও শক্তিশালী জবাবের প্রতিচ্ছবি হিসেবে দেখানো হচ্ছে। তবে ভারতের সিঁদুর অভিযান শুরুর 3 দিন পর পাকিস্তান কেন তাদের অভিযানের নামকরণ করল তা নিয়েও চলছে আন্তর্জাতিক মহলে আলোচনা। বিশ্লেষকরা বলছেন, অভিযান সিঁদুর শব্দটি আন্তর্জাতিক মহলে অনেকটাই জায়গা করে নিয়েছে। পাকিস্তানের গণমাধ্যমেও ঘুরে ফিরে আসছে নামটি। তাই দেশবাসী ও সেনাবাহিনীর মনোবল চাঙ্গা করার পাশাপাশি সামরিক কৌশল হিসেবেই এই নামকরণ করা হয়েছে। আফরিন মৌ, নিউজ 24। ভারতের আপত্তিকে তোয়াক্কা না করে এবার পাকিস্তানকে প্রায় 150 কোটি মার্কিন ডলার ঋণের অনুমোদন দিল IMF। জলবায়ু সহনশীলতা কর্মসূচির আওতায় এর ঋণ দেওয়া হবে বলেও জানানো হয়। শুক্রবার এই অনুমোদন দেয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল। পাকিস্তানের অর্থনৈতিক স্থিতিশীলতা ও আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যই এর ঋণ দেওয়া হচ্ছে বলেও জানায় সংস্থাটি। ঘটনার তীব্র আপত্তি জানিয়েছে মোদি প্রশাসন। যদিও দেশের উন্নতির পথে ভারতের বাধা ব্যর্থ হয়েছে বলে দাবি পাকিস্তানের।
গাজায় মানবিক সহায়তা পৌঁছানো নিয়ে নতুন একটি বিতরণ কাঠামোর প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। জাতিসংঘকে পাশ কাটিয়ে পরিচালিত এই উদ্যোগ নিয়ে উদ্বেগ জানিয়েছে ইউনিসেফ সহ একাধিক মানবিক সংস্থা। তারা বলছে প্রস্তাবিত পরিকল্পনা গাজায় সহায়তা বিতরণের প্রতিবন্ধকতা তৈরি করতে পারে এবং বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ আরও বাড়তে পারে। এদিকে গাজায় এখন অব্যাহত রয়েছে সহিংসতা। একদিনে দখলদার বাহিনী আগ্রাসনে নিহত অন্তত ২৭ ফিলিস্তিনি। গাজায় মানবিক সহায়তা পাঠানোর জন্য নতুন একটি পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই পরিকল্পনায় গঠিত হবে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা GHF, যারা যুদ্ধ বিধ্বস্ত গাজায় খাবার ও জরুরি পণ্য বিতরণ করবে। গাজায় ইসরায়েলি অবরোধ চলাকালে যুক্তরাষ্ট্র নতুন এক মানবিক সহায়তা তহবিল গঠনের লক্ষ্য হল ইসরায়েলকে সঙ্গে নিয়ে সহায়তা পৌঁছে দেওয়া। শুক্রবার ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইকি হাকাবি জানিয়েছেন, এক নতুন কাঠামোয় নিরাপত্তা ঠিকাদারদের দ্বারা সুরক্ষিত কিছু বিতরণ কেন্দ্র তৈরি করা হবে। এই কেন্দ্রগুলোর মাধ্যমে প্রথম ধাপে অন্তত 10 লাখ মানুষের কাছে খাদ্য এবং অন্যান্য জরুরি সামগ্রী পৌঁছানো হবে। তবে জাতিসংঘ বা হামাসকে এই সংগঠনের সাথে যুক্ত করা হবে না। আমরা এই বিতরণ ব্যবস্থায় ইসরায়েলের সরাসরি সম্পৃক্ততা রাখছি না, তবে তাদের বাহিনী এসব কেন্দ্রের আশপাশের নিরাপত্তা নিশ্চিত করবে। যুক্তরাষ্ট্রের দাবি, হামাসের হাতে সাহায্য চুরি হওয়ার আশঙ্কা থেকে এই নিরাপদ বিতরণ কেন্দ্র ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে জাতিসংঘের মতো সংস্থাকে এই প্রক্রিয়া থেকে দূরে রাখায় ইউনিসেফ সহ মানবিক সংস্থাগুলো বলছে, এই পরিকল্পনা কার্যকর হলে মানবিক সহায়তা রাজনৈতিক ও কৌশলগত উদ্দেশ্যে ব্যবহারে ঝুঁকি বাড়বে। আমরা উদ্বিগ্ন যে এই ধরনের বিতরণ ব্যবস্থায় মানবিক সহায়তাকে অস্ত্র হিসেবে দেখা হচ্ছে। গাজায় ইসরায়েলে অবরোধ চলছে টানা 3 মাস ধরে। এরই মধ্যে ইসরায়েলে অব্যাহত হামলায় সেখানকার জনগণের দুর্দশা আরও বেড়েই চলেছে। সেখানে মানবিক সংকট পৌঁছেছে চরমে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। গাজা ইসরায়েলে যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে এতে আরেকটি নাকবার সাক্ষী হতে পারে বিশ্ববাসী। শুক্রবার এই বিষয়ে সতর্ক করেছে জাতিসংঘের একটি বিশেষ কমিটি। এ সময় ইসরায়েলের বিরুদ্ধে জাতি নির্মূলের অভিযোগও আনা হয়। গাজায় ইসরায়েলি নারকীয় তাণ্ডব চলছেই। নেতানিয়াহু বাহিনীর এই আগ্রাসন দেখে মনে হচ্ছে ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করতে মাঠে নেমেছে তারা। একদিকে হামলায় মরছে মানুষ, অন্যদিকে খাদ্যের অভাব তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে ফিলিস্তিনিদের। এমন প্রেক্ষাপটে বিশ্ববাসী আরেকটি নাকবার সাক্ষী হতে পারে বলে সতর্ক করল জাতিসংঘের একটি বিশেষ কমিটি। শুক্রবার ওই কমিটির পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে জাতি নির্মূলের অভিযোগ আনা হয়। 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠার সময় যেমন 7,60,000-এর বেশি ফিলিস্তিনিকে তাদের ঘর বাড়ি থেকে উৎখাত করা হয়েছিল, বর্তমান পরিস্থিতিও অনেকটা তেমন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সম্প্রতি গাজার উত্তরাঞ্চল থেকে লাখ লাখ ক্ষুধার্ত ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত ও 6টি শিবিরে আটকে রাখার পরিকল্পনা করে IDF। ওই পরিকল্পনার পরপরই এমন মন্তব্য করল জাতিসংঘের বিশেষ কমিটি। বিভিন্ন আন্তর্জাতিক প্রভাবশালী গণমাধ্যমের বরাতে জানা যায়, 1948 সালের 14 মে ইসরায়েল প্রতিষ্ঠা হয়। মানচিত্রে যে স্থানে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয় সেখান থেকে গণহারে ফিলিস্তিনিদের স্থানচ্যুতি ঘটে। এর জন্য 15 মে নাকবা দিবস হিসেবে পালন করা হয়। আফরিন মৌ, নিউজ 24। রাশিয়া ইউক্রেন যুদ্ধে 30 দিনের নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে সমর্থন জানিয়েছেন জেলেনস্কিও। এবার প্রস্তাবটি নিয়ে আলোচনা করতে কিয়েভে গিয়েছে ইউরোপের নেতারা। রাশিয়া তাদের প্রস্তাবিত যুদ্ধবিরতি ভেঙে হামলা অব্যাহত রেখেছে। একদিনে 700-র বেশি হামলা চালিয়েছে রাশিয়া, যা ইউক্রেনের বিভিন্ন শহরে ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 30 দিনের নিঃশর্ত যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছেন। যুদ্ধবিরতি প্রস্তাবের সমর্থন জানিয়ে কিয়েভে পৌঁছেছেন ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড এবং যুক্তরাজ্যের নেতারা। প্রস্তাবিত যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করলে তারা যৌথভাবে নতুন নিষেধাজ্ঞা আরোপ করার হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্র কিয়েভকে $310 মিলিয়ন সহায়তা অনুমোদন করেছে, যা যুদ্ধকালীন সহায়তা হিসেবে ইউক্রেনের সেনাবাহিনীকে আরো শক্তিশালী করবে। একদিকে যুদ্ধবিরতি প্রস্তাব আর অন্যদিকে এই সাহায্য, সবকিছুই গড়ে উঠছে নতুন কূটনৈতিক সম্পর্কের ভেতর।
এদিকে রাশিয়াও ইউক্রেনকেই যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য দায়ী করেছে। তাদের দাবি, ইউক্রেনের বাহিনী কোনো ধরনের সংযম দেখাচ্ছে না। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ শীর্ষ কর্মকর্তাদের ইউক্রেন আগ্রাসনের বিচারে বিশেষ ট্রাইব্যুনালকে সমর্থন জানিয়েছে ইউরোপের দেশগুলো। শুক্রবার প্রায় 20টি দেশের স্বাক্ষর করা এই লভিভ বিবৃতির আইনে কাঠামোর কাজ শেষ হয়েছে বলে জানা যায়। সেই সাথে ইউরোপীয় কাউন্সিলের অধীনে প্রতিষ্ঠিত এই কার্যক্রম আগামী বছর শুরু হবে বলে আশা করা হচ্ছে। চীনের উপর শুল্ক 145% থেকে কমিয়ে 80% নামিয়ে আনার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেইজিংয়ের সঙ্গে বাণিজ্য যুদ্ধের উত্তেজনা কমাতে এমন সিদ্ধান্ত নিচ্ছেন ট্রাম্প। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে চীনের পণ্যে 80% শুল্ক রাখাই ঠিক হবে এমনটাই লিখেন তিনি। এদিকে সপ্তাহে বাণিজ্য যুদ্ধ নিরসনের প্রথম ধাপ হিসেবে সুইজারল্যান্ডে চীনের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের। আগামী 20 বছরের মধ্যে $20,000 কোটি দান করার ঘোষণা দিয়েছে মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস। এই অর্থ বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মাধ্যমে পোলিও ও ম্যালেরিয়া নির্মূল, মা ও শিশু মৃত্যুর হ্রাস এবং দারিদ্র্য কমানোর মতো উদ্যোগে ব্যবহার করা হবে। স্থানীয় সময় শুক্রবার এক সাক্ষাৎকারে ঘোষণা দেন তিনি। 69 বছর বয়সে এই ধনকুবের জানিয়েছেন 2045 সালের মধ্যে তার ফাউন্ডেশনের কাজ বন্ধ করে দেওয়া হবে। তিনি তার সম্পদের প্রায় পুরোটাই দ্রুত দান করতে চান। রাশিয়ার মস্কোর ঐতিহাসিক ক্রেমলিনে এক অন্তরঙ্গ পরিবেশে চায়ের আড্ডায় মিলিত হন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈশ্বিক অস্থিরতা ও পরিবর্তনের প্রেক্ষাপটে এই দুই নেতা তুলে ধরেন ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক, কৌশলগত সহযোগিতার বার্তা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন একসঙ্গে চা পান করছেন হাস্যোজ্জ্বল মুখাবয়ব। বৃহস্পতিবার বিকেলে চা চক্রের সময় দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে হয় উষ্ণ আলাপচারিতা ও করমর্দন। প্রেসিডেন্ট পুতিন বলেন, চীন ও রাশিয়া পারস্পরিক সম্মান এবং আস্থার ভিত্তিতে এক শক্তিশালী বন্ধুত্ব গড়ে তুলেছে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, চীন সার্বজনীন ও টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে চায়। তিনি জোর দিয়ে বলেন, সংকট নিরসনে সব পক্ষের বৈধ উদ্বেগ বিবেচনায় নিতে হবে। চায়ের আড্ডা হলেও এই বৈঠক ছিল একটি কৌশলগত বার্তা, যেখানে উঠে এসেছে আগামী দিনের বিশ্ব রাজনীতিতে মস্কো বেইজিং মৈত্রীর ভূমিকা ও শান্তির প্রত্যাশা। চায়ের কাপের উষ্ণতায় গলেছে রাষ্ট্রীয় কূটনৈতিক কঠিন বরফ। এ যেন বন্ধুত্ব ও শান্তির এক অনন্য আয়োজন। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। আবুধাবিতে নতুন থিম পার্কের পরিকল্পনা ঘোষণা করল ডিজনি। আবুধাবিতে এটি প্রথম নতুন থিম পার্ক। ইয়াস দ্বীপে অবস্থিত হবে এটি, যেটি পরিবার, বন্ধু বান্ধব সহ উপভোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে বলে ধারণা করা হচ্ছে। আর এই ছিল নিউজ 24 আন্তর্জাতিক সংবাদের আয়োজন। আরও খবর বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bt.tv। ধন্যবাদ।